শেষের কথাগুলো খুব অভিমান নিয়ে বললেন সামান্তা আপু। মেহরাজ ভাই তপ্ত শ্বাস ফেলে একবার সামান্তা আপুর মুখের দিকে চাইলেন, তারপর বলে উঠলেন, তোমার নিজেকে স্বাভাবিক করা উচিত সামান্তা, নিজের স্বাভাবিক জীবনে ফেরা উচিত। এসব পাগলামো করে কদিন কাটবে, কী বা হবে? তার থেকে সব ভুলে যাওয়াটা বেটার। ভালো থাকবে। আর আমি যদি ভালো নাই বেশি থাকি, তবে তোমার তো উচিত আমার কাছে আর না ঘেঁষা, আমাকে ঘৃণা করা উচিত, তাই না? তুমি না বাসলেও তো আমি তো বেশি ছিলাম, এখনো ভালোবাসি। শুধু এই কয়েক মুহূর্তের ব্যবধান তোমার আর জ্যোতির বিয়ে হওয়াটা আমায় ভালো থাকতে দিচ্ছে না। কান্না পাচ্ছে, অসহ্য লাগছে, সব বুকের ভেতর অস্থির লাগছে, কিচ্ছু ভালো লাগছে না আমার রাজ ভাইয়া। সব আবার আগের মতো ঠিক করে দাও না প্লিজ, আমি তোমায় ভালোবাসি। তুমি নামক সর্বনাশা প্রেমিক আমার জীবন থেকে চলে গিয়ে বুঝিয়ে দিলে আমার জীবনে কি ভীষণ সর্বনাশ ঘটেছে। বিয়েটা হয়ে গিয়েছে, এটাই সত্য। মেনে নাও, নিজেকে মানিয়ে নাও। ভালো থাকবে। বাসায় যাও এখন। সামান্তা আপু অশ্রু ভরা চোখে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকলেন, তারপরে তীব্র অভিমান বুক নিয়ে দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে গেলেন। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটুকু দেখে গেলাম। এক নজর আব্বার দিকে তাকাতেই দেখলাম আব্বার মুখায়াবক কঠিন রূপ নিয়েছে, বোধহয় দৃষ্টিটাও প্রখর। পেছনে দাঁড়িয়ে থাকা ফাতেমা আন্টি আর সীমাপা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন, যেন কিছুক্ষণ আগের দৃশ্যটা তাদের কাছে চমকপ্রদ কিছু। সীমাপা কিছু না বললেও ফাতেমা আন্টি যেতে যেতে মেহেরাজ ভাইকে বললেন, মেহেরাজ, বিয়ে করেছো বললে সেদিন, বউ আছে বাসায়, বুঝলাম। তোমার সাথে সামান্তার সম্পর্ক ছিল, তা বলে বিয়ের পর বউয়ের সামনেও প্রেমিকার সাথে প্রেম করাটা কেমন অসভ্যতা। তোমার থেকে তো এটা আশা করা যায় না মেহেরাজ। কথাগুলো বলেই চলে গেলেন ফাতেমা আন্টি। মেহেরাজ ভাইয়ের চোখ মুখ দেখে সুবিধার বোধ হলো না, বোধহয় ভেতরে ভেতরে রাগে সমস্তটা চলে যাচ্ছে তার। আমি ইতস্তত বোধ করে আব্বার উদ্দেশ্যে বলে উঠলাম, আব্বা ভেতরে আসুন না, বসুন। আব্বা চুপচাপ হাতে থাকা ব্যাগগুলো নিয়ে ভেতরে আসলেন। বাদ বাকি বাবাদের মতোই মেয়ের শ্বশুর বাড়িতে আসতে ব্যাগ ভর্তি জিনিস আনা আদৌ কতটুকু যুক্তিযুক্ত বুঝলাম না আমি। আব্বা থম মেরে সোফায় বসে নির্বিকার ভাবে চেয়ে থাকলেন মেহেরাজ ভাইয়ের দিকে। ছোটবেলায় যখন আমি আমার কিংবা চাচাতো ভাই বোনদের রেজাল্ট আব্বার আশানুযায়ী হতো না, ঠিক তখনই আব্বা কেমন করে যেন তাকিয়ে থাকতেন, যেন অনেক আশার জিনিসই আজ তাকে অপমানে অপমানে রাঙিয়ে তুলেছে। বুঝলাম বিষয়টা অবশ্যই মেহেরাজ ভাই। আব্বা সহ বাড়ির সবার কাছে মেহেরাজ ভাই মহান, সেই কারণেই বোধহয় আব্বা আশাহত হলেন। পর মুহূর্তে আব্বা আমার দিকে তাকালেন, বরাবরের মতো গম্ভীর গলায় বললেন, তুই ভালো আছিস এখানে? আব্বার প্রশ্নে কেন জানি না ভালো লাগা কাজ করলো। বোধহয় আব্বা সচরাচর এমন প্রশ্ন করেননি বলে মনে হলো, ইস, বিয়ে করে যদি অন্যদের বাবাদের মতো আব্বাও খোঁজ খবর নেয়, আমাকে অন্য বাবাদের মতোই ভালোবাসেন, তবে বোধহয় আরো অনেক কয়েক বছর আগেই বিয়ে করে ফেলা উচিত ছিল। আর কিছু পাই বা না পাই, আবার স্নেহ তো পেতাম। নিজের অবুঝ ভাবনায় নিজেই হাসলাম আনমনে। স্বাভাবিকভাবেই বললাম, ভালো থাকবো না কেন আব্বা? আবার কিছু বললেন না, থমথমে মুখ করে বসে রইলেন। আমি পা বাড়িয়ে রান্নাঘরে গেলাম। সীমাপার রান্না শেষ, তাই আর দেরি করলো না। আমি রান্নাঘরে ঢোকা মাত্রই আমাকে বলে চলে গেলেন দ্রুত। আমি এক পলক তাকিয়ে নাস্তার ট্রেটা নিয়ে নাস্তা সাজালাম। জানালা দিয়ে চোখে পড়লো দুপুরবেলা তীব্র রোদ, তবুও চুলায় চা বসালাম, কারণ আব্বার কাছে রোদ বৃষ্টি লাগে না। আব্বা সব সময় চা খেতে পারেন, বলা যায় চা তার অত্যধিক পছন্দ। ট্রের একপাশে চায়ের কাপ রাখতেই পেছন থেকে মেহেরাজ ভাই বললেন, এই দুপুরে চা করছিস? চাচা এখন চা খাবে? পাগল তুই? আমি ঘাড় বাঁকিয়ে তাকালাম। মেহেরাজ ভাই চলাফেরা করেন একদম নিঃশব্দে, কখন আসে কখন যায় বোঝাই যায় না। এই যে এখনো উনি রান্নাঘরে কবে ঢুকলেন আমি টেরই পাইনি। এতটা নিঃশব্দেও কি চলা যায়? কে জানে। মৃদু গলায় বললাম, আব্বা খায়, জিজ্ঞেস করবেন আব্বাকে। মেহেরাজ ভাই টান টান মুখ স্বাভাবিক করে পাশে এসে দাঁড়ালেন, বললেন, জিজ্ঞেস করার প্রশ্নই আসে না, চাচার সামনে দাঁড়াতে পারছি না। আব্বার সামনে দাঁড়াতে না পারার মতো কিছু করলে অবশ্যই দাঁড়াতে পারবেন না, আর যদি না করেন তবে কেন? বাকিটা আর বলা হলো না আমার। মেহেরাজ ভাই ঠান্ডা গলায় বলে উঠলেন, অপরাধ বোধ হচ্ছে। আমি চোখ তুলে চাইলাম, চেহারা কি ভীষণ মলিন, কপালে ভাঁজ, মানুষটাকে ক্লান্ত দেখাচ্ছে। হয়তো সব দিকের চাপ সহ্য করতে করতে ক্লান্তি এসে ভর করেছে সমস্তটা জুড়ে। এক মুহূর্তের জন্য মায়া হলো আমার, ইচ্ছে করলো হাত ছুঁয়ে কপালে রাখি তার, বলি, এতটা ক্লান্তি আপনাকে মানায় না মেহেরাজ ভাই। কিন্তু বলা হলো না। চায়ের পাতিলে মনোযোগ দিয়ে স্পষ্ট গলায় বললাম, কোনো অপরাধ করেছেন আপনি? উনি স্পষ্টভাবেই উত্তর দিলেন। না। আবারও প্রশ্ন ছুড়লাম, তবে? মেহেরাজ ভাই মলিন গলায় শুধালেন, উনি আমার এককালে শিক্ষক ছিলেন,
ওনার সামনেই পরিস্থিতিটা তৈরি হবে কখনো ভাবিনি। সে বোঝা যেখানেই যাক, যেভাবেই থাকুক, যার কাছেই যাক না কেন, উনি তো মুক্ত, সেটাই তো অনেক। বললাম, চিন্তা করবেন না মেহরাজ ভাই, আব্বা কিছু বলবে না আপনাকে। আমার আব্বা বাকি সব আব্বাদের মতো নয় যে মেয়ের স্বামীকে অন্য কোনো মেয়ের সাথে দেখে রেগে যাবে, মেয়ের সংসারের অধিকার চাইবে। আমার আব্বা ব্যতিক্রম, দেখেননি তখন সামান্তা আপুর সামনেও কিছু বলেননি, বললে তখনই বলে ফেলতো। মেহরাজ ভাই এবার গাঢ় চাহনিতে তাকালেন আমার দিকে, বললেন, তোর কি অভিযোগ আছে সামান্তাকে নিয়ে, নাকি অভিমান? ও এমনই জ্যোতি, ছোটবেলায় খেলনা হারালেও নাকি এক সপ্তাহ এমন পাগলামি করতো, অন্য কারো কাছে একই রকমের খেলনা দেখলেই কেড়ে নেয়ার চেষ্টা করতো। তুই কি কষ্ট পাস এসবে? আকস্মিক এই প্রশ্নে আমি স্তব্ধ হয়ে গেলাম। কষ্ট পাই কি না? হ্যাঁ, কষ্ট তো পাই, আঘাতও পাই, কিন্তু তা প্রকাশ করাটা কি যৌক্তিক? যৌক্তিক নয়। তা ছিল নিয়ে হেসে বললাম, কেন কষ্ট পাবো মেহরাজ ভাই? প্রেমের সম্পর্ক আপনার আর সামান্তা আপুর ছিল, তাই আপনাদের কষ্ট হচ্ছে একে অপরকে ছাড়তে। আমার সাথে তো ছিল না যে অন্য একজনকে মানতে না পেরে কষ্টও পাবো আমি। মেহরাজ ভাই পকেটে হাত গুটিয়ে বুক টান টান করে দাম্ভিক ভাব নিয়ে দাঁড়ালেন। চলে যেতে যেতে শান্ত স্বরে বললেন, তারপর চলে গেলেন। নিষ্পলকভাবে সেই চলে যাওয়ার দিকেই তাকিয়ে থাকলাম আমি। বুকের গহীন থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসতেই ঠোঁট নাড়িয়ে হালকা স্বরে বলে উঠলাম, আমি তোর কণ্ঠে কষ্টের আওয়াজ শুনেছি, তোর চোখে বিষাদের ছোঁয়া দেখেছি। কষ্ট যাদের সঙ্গী তাদের কণ্ঠে স্বভাবতই কষ্ট থাকতে পারে মেহরাজ ভাই, স্বভাবতই তাদের চোখে বিষাদ ছুঁতে পারে, এটা বিশেষ কিছু নয়। আবার নাস্তা ছুঁয়েও দেখলেন না, এমনকি ওনার পছন্দের চাও হাত বাড়িয়ে নিলেন না, শুধু গম্ভীর গলায় বললেন, এসব নিয়ে যা জ্যোতি, মন মেজাজ ভালো লাগছে না। আমি তবুও বললাম, চাটা নিতে পারেন আব্বা, চা তো বাকি কথাটা আমি বলতে পারলাম না। আব্বা তার আগে ধমক দিয়ে কঠিন কণ্ঠে বলে উঠলেন, কথা কানে জানা তো জ্যোতি, বললাম তো নিয়ে যা। আবার ধমকে চুপ হয়ে গেলাম আমি। আব্বাকে দেখা মাত্রই যে আনন্দ স্রোত হৃদয়ে অনুভূত হয়েছিল তা মুহূর্তে পরিণত হলো বিষাদ অনুভূতিতে। আবার ঠিক আগের মতোই আছেন, আগের মতোই আমায় অপছন্দ করেন। আমি হয়তো বেশি আশা করে ফেলেছিলাম। আব্বা কেন আমার খোঁজ নিতে এতদূর ছুটে আসবেন? আমি মরি বাঁচি, আবার কি তাতে আদৌ কিছু এসে যায় না তো। ভাবতে ভাবতে নাস্তার ট্রেন নিয়ে চলে যেতে নিতেই আব্বা ফের বললেন, জ্যোতি শোন। আমি দাঁড়ালাম। পেছন ঘুরে তাকাতেই আব্বা উঠে আমার সামনে এলেন। পকেট থেকে কিছু টাকা বের করে আমার হাতে গুঁজে দিয়ে বললেন, এখানে 1010 আছে, রাখ, তোর লাগবে, প্রতি মাসে এসে দিয়ে যাব আমি হাত খরচ। আমি অবাক হলাম না। আব্বা বরাবরই এই দায়িত্বটা বেশ দক্ষভাবে পালন করে এসেছেন। গ্রামের বাড়িতে থাকাকালীনও পালন করেছেন তিনি। এক মুহূর্তের জন্য মনে হলো টাকাগুলো আসলেই নেওয়া উচিত। অন্তত মেহরাজ ভাইয়ের ঘাড়ে বোঝা হয়ে থাকার থেকে আব্বার থেকে টাকা নেওয়া খারাপ কিছু নয়। আব্বার সাথে আমার রক্তের সম্পর্ক, আর মেহরাজ ভাইয়ের সাথে স্বল্প দিনের একটা বাধ্যগত সম্পর্ক। 2 দিনে সেই সম্পর্কের জেরে মেহরাজ ভাইয়ের কাছে হাত পাতাটা ব্যাপক লজ্জাজনক বিষয়। আমি টাকাগুলো নিলাম, জিজ্ঞেস করলাম, এজন্যই এসেছিলেন আব্বা? আব্বা উত্তর দিলেন, হ্যাঁ, আবার চলে যাব। আমি আর দাঁড়ালাম না, পা চালিয়ে ট্রেটা নিয়ে ফের রান্নাঘরে আসলাম। ভেবেছিলাম আব্বা আমার খোঁজ নিতে এসেছেন, আমি কেমন আছি তা দেখতে এসেছেন। আমার ভাবনা ভুল। আমি স্থির হয়ে স্বাভাবিক চাহনি ফেললাম জ্বলন্ত চুলায়। বসার ঘর থেকে মেহরাজ ভাইয়ের গলা ঝাড়ার আওয়াজ পেলাম। মুহূর্তেই কান খাড়া হলো। মেহরাজ ভাই বলতে লাগলেন, চাচা, আমার আর জ্যোতির বিয়েটা আকস্মিকভাবেই হয়েছিল, এটা তো আপনার জানারই কথা। জ্যোতির সাথে যে আমার বিয়ের আগে থেকে সম্পর্ক ছিল এমন নয়। মিথ্যে বলবো না, সামান্তার সাথে আমার সম্পর্ক ছিল। দীর্ঘ 4 বছরের। জ্যোতির সাথে বিয়েটা সম্পূর্ণ অনিচ্ছাকৃতই হয়েছিল, আর সামান্তা সে বিয়েটাই বোধহয় মেনে নিতে পারেনি। সেদিনের পর থেকেই ও এমন হয়ে আছে। তখনকার আকস্মিক জড়িয়ে ধরাটাও ওর পাগলামো ব্যতীত কিছু নয়। আমি ছোট চাচাকে জানিয়েছি বিষয়টা। আমার মনে হলো সত্যটা না লুকিয়ে আপনাকে বলে ফেলাটাই বেটার হবে, তাই বলে দিলাম চাচা। কথাগুলো শুনেই ঘর ছেড়ে বেরিয়ে আব্বার দিকে চাইলাম। আব্বার চাহনি তখনও থমথমে। কি বুঝে উঠে দাঁড়ালেন আব্বা। তারপর মেহরাজ ভাই আর আমাকে বলেই বিদায় নিলেন। আমি আগ বাড়িয়ে কিছু না বলেও মেহরাজ ভাই আটকালেন, তবুও আব্বা থাকলেন না, চলে গেলেন। সকাল সকালই সামান্তাপু আর ছোট চাচি সামান্তাপুর মামা বাড়িতে রওনা দিলেন। মেহরাজ ভাই সে খবর পেয়েই বোধহয় বেলা 12টা পর্যন্ত ঘুমোলেন। তখন সীমাপাও রান্না করে ঘর চলে গিয়েছেন।
মেহু আপু বেরিয়েছেন আরো ঘন্টা দুয়েক আগে। বাসায় কেবল আমি আছি বলেই চাটা নিয়ে মেহরাজ ভাইয়ের ঘরের উদ্দেশ্যে পা বাড়ালাম। ঘরে ঢুকে দেখলাম মেহরাজ ভাই গম্ভীর মুখ করে বসে আছেন। সামান্তাপুকে তার মামা বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শটা উনিই দিয়েছিলেন, তাই বোধহয় প্রিয় মানুষের চলে যাওয়ার কারণেই মলিন হলো ওনার মুখটা। আমি পা বাড়িয়ে সামনে গেলাম, নিচ থেকে বললাম, একটা জটিল সম্পর্ক বয়ে নেওয়ার থেকে একটা সহজ সম্পর্ক বয়ে চলা সহজ মেহরাজ ভাই। মেহরাজ ভাই আমার দিকে চাইলেন, বিছানা ছেড়ে উঠে কপালে পড়া অগোছালো চুলগুলো পেছনে ঠেলে সোজা হয়ে দাঁড়ালেন, গলা ঝেড়ে বললেন, সামান্তার সাথে সম্পর্কটা আগে সহজ ছিল, এখন ক্রমশ জটিলই হবে। আমি চায়ের কাপ এগিয়ে দিয়ে বললাম, উল্টোটা ভাবলে আমার আপনার সম্পর্কটা জটিল ছাড়া সহজ হবে বলে তো মনে হয় না। তার থেকে বরং যা সহজ তাকে জটিল না করাই ভালো নয়? আমি তো 2 দিনের অতিথি মেহরাজ ভাই, বাড়ির অবস্থা স্বাভাবিক হলেই ফিরে যাব। তারপর ভাগ্য থাকলে অ্যাডমিশনে কোথাও চান্স মিললে বাড়ি ছেড়ে সেখানে চলে যাব। শুধু শুধু দায়িত্বের কথা ভেবে আমার বিষয়টা না ভাবলেও চলবে মেহরাজ ভাই। মেহরাজ ভাইয়ের চোয়ার শক্ত হলো, মুখ টান টান করে গম্ভীর স্বরে ধমকের ন্যায় জবাব দিলেন, আমাকে কি মেরুদণ্ডহীন মনে হয় তোর? না, তবে এমন একটা সম্পর্ক বয়েও কি লাভ আছে মেহরাজ ভাই? আপনি বরং আমার বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলুন। ভাবুন, মাঝখানে কোনো ঘটনাই ঘটেনি, কোনো দায়িত্বই আপনার কাঁধে নেই। আপনার জীবনে শুধু সামান্তাপুই আছে, এটাই কল্পনা করুন। মেহরাজ ভাই কিছুক্ষণ চুপ থাকলেন, হাত থেকে চায়ের কাপটা এগিয়ে নিতে নিতে শান্ত স্বরে বললেন, শোন জ্যোতি, আমি মেরুদণ্ডহীন নই, স্বার্থপরও নই, দায়িত্ব জ্ঞানহীনও নই। এরপর থেকে কথাগুলো ভেবে বলবি। ঠোঁটে তাচ্ছিলের হাসি ফুটলো আমার। শান্ত স্বরে বললাম, দায়িত্ব নিয়ে আর যাই হোক সম্পর্ক টেনে নেওয়া যায় না মেহরাজ ভাই। আব্বু আমার প্রতি ছোট থেকে দায়িত্ব দেখিয়েছেন, কিন্তু টাকার বিনিময়ে। আপনার কি মনে হয় আব্বার আর আমার সম্পর্ক স্বাভাবিক? স্বাভাবিক নয়। আব্বার সাথে আমার নামমাত্র সম্পর্ক। সত্যি বলতে বাবা মেয়ের সম্পর্কের সেই সুখ, হাসি, স্নেহ কোনোটার সাথে আমি পরিচিত নই। এমন সম্পর্ক বয়ে চলার থেকে সূচনাতেই সমাপ্তি ঘটানো ভালো। মেহরাজ ভাই শুনলেন, কিন্তু উত্তর দিলেন না। চায়ের কাপে চুমুক দিয়ে কিছুক্ষণ পর বললেন, তোকে তোকে সম্পর্ক নিয়ে ভাবতে বলেনি এখন? বলেছে? তোর তো পড়ায় ফোকাস করা প্রয়োজন। একটা সম্পর্কের ভাঙনের জন্য ডিরেক্টলি বা ইনডিরেক্টলি আমি কেন দায়ী হব? একটা সম্পর্কের তৃতীয় ব্যক্তি হয়ে থেকে নিজেকে এতটা সস্তা কেন বানাবো আমি? আমি মোটেও অতটা সস্তা নই যে একটা সম্পর্কে তৃতীয় ব্যক্তি হয়ে আজীবন ঝুলে থাকবো মেহরাজ ভাই। মুহূর্তেই মেহরাজ ভাই বলে উঠলেন। থাকিস না। মেহরাজ ভাইয়ের স্পষ্ট বলা কথাটাই বুকে গিয়ে লাগলো। লম্বা শ্বাস টেনে বলে উঠলাম, সেদিন মুক্ত হব আমি। কথাটা বলেই পা বাড়াতে নিলে মেহরাজ ভাই গলা ঝাড়লেন, বলে উঠলেন, চায়ের কাপটা নিয়ে যা। উল্টো ঘুরে তাকালাম, চায়ের কাপে এখনো অর্ধেকের বেশি চাপ। তাকিয়ে বললাম, মিহু আপু বলল ঘুম ছেড়ে চা লাগে আপনার, তাই নিচ থেকে করে এনেছিলাম। আমি করেছি বলে কি রেখে দিলেন? মেহরাজ ভাই শান্ত চাহনিতে তাকালেন, কপালের ভাঁজে হাত বুলিয়ে শান্ত স্বরে বললেন, মাথা ধরেছে তাই। মেহু থাকলে মাথা টিপে দিতে বলতাম, ও তো নেই, তাই বের হব। মাথা ধরাটা স্বাভাবিক। ওনার থম মেরে বসে থাকা, কপালে ভাঁজ দেখেই বোঝা যায় ওনার মন মস্তিষ্কের অবস্থা ভালো নয়। হঠাৎ আমার কি হলো কি জানি, এক পলক ওনার ক্লান্ত চেহারায় তাকিয়ে বলে উঠলাম, আমি দিব? ছোট 2 শব্দের বাক্যটা বলে ফেলেই তীব্র অস্বস্তিতে ছটফট করলাম। মনে মনে নিজেকে হাজারভাবে শাসালাম। কি দরকার ছিল নিজ থেকে বলার? উনি কি ভাববেন আমি গায়ে পড়া মেয়েদের মতো গায়ে পড়ার চেষ্টা করছি? এটুকু ভাবতেই আমার চোখের সামনে চকচক করে উঠল 2 বছর আগের মেহরাজ ভাইয়ের করা অপমানগুলো। অনুভূতি জন্মেছে বলে এত অপমান করেছিলেন সেই দিন। আজ কি তবে আরো এক ধাপ অপমানের সম্মুখীন হতে হবে আমায়? আমি আসলে বেহায়ের মতো কাজ করে বসলাম। নিজের আত্মসম্মানের হেলাফেলা করে মোটেই এই প্রশ্নটা করা উচিত হয়নি আমার। এইটুকু ভেবেই ওনার হাত থেকে চায়ের কাপটা নিলাম। উল্টো ঘুরে আবারও চলে আসতে নিতেই মেহরাজ ভাই আমাকে অবাক করে দিয়ে বলে উঠলেন, চলে যাচ্ছিস যে, মাথা টিপে দিবি না? আমার পা থমকালো। অবাক করা বাক্যটা শুনেই বুকের ভেতর ধূপ ধূপ আওয়াজ হলো। এতকাল সকল দুঃখ কষ্টে স্থির থাকা আমি আজ হঠাৎ অস্থির হয়ে উঠলাম এক মুহূর্তেই। কেন জানি না হাত পা কাঁপতে লাগলো। ঘন ঘন শ্বাস ফেললাম। যথাসম্ভব নিজেকে স্বাভাবিক করে বললাম, চায়ের কাপটা রেখে আসতেই যাচ্ছি।
কথাটা বলেই ধূপধাপ পা ফেলে রান্নাঘর পর্যন্ত পৌঁছলাম। বুকের ভেতর তখনও শিহরণের ছোঁয়া জ্বলন্ত। চায়ের কাপটা রেখে সেই জ্বলন্ত শিহরণ বয়ে নিয়ে ফের মেহরাজ ভাইয়ের ঘরে গেলাম। উনি চোখ বুজে ততক্ষণ পিঠে বালিশ ঠেকিয়ে খাটে হেলান দিয়ে আছেন। আমি ইতস্তত বোধ করে খাটের পাশে দাঁড়ালাম। কিছুক্ষণ তাকিয়ে থাকলাম ওনার স্নিগ্ধ মুখের দিকে। বন্ধ রাখা চোখের পাতা, ভ্রু জোড়া, পুরো ঠোঁট, এমনকি মুখের খোঁচা খোঁচা দাড়ি সবই খুব কাছ থেকে স্থির চাহনি রেখে দেখলাম। তারপর হঠাৎই কাপা হাতে হাতটা বাড়ালাম ওনার কপাল ছোঁয়ার জন্য। উনি চোখ খুললেন, আমার দিকে তাকিয়ে বললেন, 5 মিনিট হলেই হবে, তারপর পড়তে যাবি। মুহূর্তে স্পষ্ট গলায় বললাম, আচ্ছা। মেহরাজ ভাই পুনরায় চোখ বুঝলেন। আমি কাপা হাতটা এগিয়ে স্পর্শ করলাম মেহরাজ ভাইয়ের কপাল। আলতো হাতে মাথা টিপে দিতে লাগলাম, এক অজানা স্পন্দন হৃদয়ে স্থাপন করে। 1 মিনিট 2 মিনিট করে বোধহয় মিনিট 10-15 শেষ হওয়ার পরেই আমি হাতটা সরালাম। মেহরাজ ভাই চোখ বুজে আছেন, ভেবেছিলাম ঘুমিয়ে আছেন, কিন্তু না, পুনরায় আমাকে অবাক করে দিয়ে উনি চোখ বুজে রেখেই বললেন, এবার পড়তে যা। আমি আর দাঁড়ালাম না, মনে মনে ভাবলাম মেহরাজ ভাইয়ের প্রতি আমার অনুভূতি আছে, তবে সেই অনুভূতি বিশেষ পরিণতি পাবে এমন কোনো আশা দেখা অযৌক্তিক। সুখময় মিথ্যে স্বপ্নের থেকে দুঃখময় বাস্তব শত গুণে ভালো। কয়েক মুহূর্তের জন্য হৃদয়ের ভেতর সেই জ্বলন্ত শিহরণ শুধুই মরিচিকাকে নিয়ে স্বপ্ন দেখা, এর বাইরে কিচ্ছুই নয় ভেবে দীর্ঘশ্বাস ফেললাম। পা বাড়িয়ে নিজের ঘরে এসে চেয়ার টেনে আরাম করে বসলাম। কেন জানি না ওই মুহূর্তে দাদির কথা খুব মনে পড়লো ভীষণ করে। দেরি না করে বাটন ফোনটা নিয়ে কল দিলাম মিনার ভাইকে। মিনার ভাই কল তুললেন কিছুক্ষণ পর। বোধহয় কল তুলেই দাদিকে মোবাইলটা ধরিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে ওপাশ থেকে দাদির উঁচু গলা ভেসে আসলো, জ্যোতি, আনোয়ার গিয়া এখন এমন থমথমিয়া হইয়া আছে কেন? কিছু কইস সরে? কিছু হয়েছে ওইখানে? প্রথম ধাপে দাদির এমন কথা শুনে মলিন হলো মুখটা। নরম গলায় বললাম, না, আব্বাকে তেমন কিছু বলিনি আমি। দাদি, তুমি কেমন আছো? দাদি আমার প্রশ্নের উত্তর না দিয়ে ফের প্রশ্ন ছুড়লেন, কিছু হয়েছে কি ওইখানে? আনোয়ার রে জিগাইলাম, তুই কেমন আছস? কইল না কিছুই। সকাল থেকে দেখি মুখ ভার কইরা আছে। আমি বললাম, আব্বাকে জিজ্ঞেস করনি কিছু ঘটেছে কি না? আব্বাকে জিজ্ঞেস করে নিও বরং। বলো না তোমার কেমন অবস্থা? দাদি এবারও আমার প্রশ্নের উত্তর দিলেন না, ফের নিজের গলা চালিয়ে বললেন, ভালা আছস তুই ওইখানে? কেন জানি মনে হইতাছে আনোয়ার কোনো অন্যায়ের লজ্ঞা অপরাধ বোধে ভুগতাছে। আমি হেসে বললাম, ওইসব তোমার মনের ধারণা দাদি। শরীর ঠিক আছে? হ, ঠিক আছে। তোর পরীক্ষা না কবে থেকে শুরু হইব? কখন হইব পরীক্ষা? আমি আবারও হাসলাম। দাদি পরীক্ষার কথা কেন জিজ্ঞেস করছে বুঝতে পেরে বললাম, বাড়ি যাওয়ার জন্য দাদি। না, এমনি যারা জানার লাগা। বাড়ির অবস্থা স্বাভাবিক দাদি? আমি বাড়ি যেতে চাই, এখানে আর থাকবো না আমি। নিয়ে যেতে পারবে? দাদি মুহূর্তেই যেন চমকে উঠলেন, আওয়াজ তুলে বললেন, কি কস? এখন বাড়ি ফিরা আইলে মানুষ কইব কি? মানুষ কি 2 দিনই ভুইলা গেছে সব? এখন আবার নতুন কইরা সমালোচনা আসর জমাইব? তাচ্ছিলতে ভরে গেল হৃদয়ের আনাচে কানাচে। আমি কি কোনো অন্যায় করেছি দাদি? তবে কেন এইভাবে বললো? জিজ্ঞেস করলাম, তুমি কি আমায় লুকিয়ে রেখেছো দাদি? তোমার কথা শুনে মনে হচ্ছে আমি কোনো বিশাল বড় অন্যায় করে ফেলেছি দাদি। আমি কি আসলে অন্যায় করেছি? আমার কি লুকিয়ে থাকা প্রয়োজন? লুকাইয়া রাখি নাই। এখন বাড়ি ফিরলে মানুষ জিগাইবে না কেন আইলো? তখন তো পরীক্ষার কথা কওয়া যাইব। তাচ্ছিল্য নিয়ে হাসলাম। দাদির যুক্তিটা যুক্তিযুক্ত বোধ হলো না। ছোট্ট শ্বাস ফেলেই বললাম, আচ্ছা দাদি, ভালো থেকো, নিজের যত্ন নিও, ঔষধ খেয়েও ঠিকঠাক মতো। দাদি ভীত গলায় জিজ্ঞেস করলেন, তুই কি ভালা নাই ওইখানে? আছি, রাখছি। তারপর কলটা কাটলাম। মোবাইলটা টেবিলের এক করে রেখে চোখ রাখলাম সাদা খসখসের খাতার পাতায়। কলম নিয়ে উল্টাতে লাগলাম বইয়ের পৃষ্ঠা। পড়ার জন্য নির্দিষ্ট অধ্যায়ে পৌঁছাতে খেয়াল করলাম একটা পৃষ্ঠায় ছোট্ট করে লাভ আকৃতির ভেতর ইংরেজি অক্ষর এম লেখা। অবাক হলাম। নিঃসন্দেহে বলা যায় লেখাটা আমি লিখিনি, তবে খেয়াল হলো পরশু এই অধ্যায়টা সাইদ ভাই পড়িয়েছিলেন। অন্যমনস্ক হয়ে কি লিখে ফেলেছিলেন লেখাটা? কিন্তু এম দিয়ে কি নাম? মেহরিন, মানে মেহু আপু।
ভাবনাটা ভাবতেই চোখ চকচক করে উঠলো। হতেই পারে সাইদ ভাইয়ের চোখে মেহু আপুর প্রতি কিছু একটা থাকে, আমি খেয়াল করেছি। আবার মেহু আপুর চোখেও কেমন যেন এক ধারালো আঘাত থাকে সাইদ ভাইয়ের সামনে। কি আশ্চর্য! ওনাদের মধ্যে কি কিছু ছিল বা আছে, নাকি ভবিষ্যতে তৈরি হবে? সাইদ ভাই নিয়ম মতো পড়াতে আসলো রাতে। মেহু আপু মেহরাজ ভাই বসার ঘরে বসে আছেন। পড়ার এক পর্যায়ে সাইদ ভাইকে বইয়ের সেই পৃষ্ঠায় লাভ আকৃতি আর এম অক্ষরটা দেখিয়ে জিজ্ঞেস করেই ফেললাম আমি, সাইদ ভাই, আপনি লিখেছিলেন না এটা? সাইদ ভাই বোধহয় থতমত খেয়ে গেলেন। দু একবার বইয়ের দিকে তাকিয়ে আমার দিকে তাকালেন, বললেন, ধুর, আমি কেন এসব লিখতে যাব মেয়ে? আমি লিখলে পুরো একটা প্রেম কাব্য লিখে ফেলবো। শুধু একটা লাভ চিহ্ন, একে কোনো লাভ আছে? আমি জোর দিয়ে বললাম, এটা আপনারই লেখা সাইদ ভাই, আপনি পরশুদিন পড়িয়েছিলেন অধ্যায়টা। সাইদ ভাই ফের অস্বীকার করে বলে উঠলেন, আরে না না, তুমি লিখছো হয়তো জ্যোতি। তোমার বয়সটা প্রেমের বয়স মানছি, আমি বোকা দেব না। বলো তো, কার প্রেমে পড়েছো? কার নামে প্রথম অক্ষর লাভ শেডের ভিতর লিখে ফেলেছো বইয়ের পাতায়? ট্রাস্ট মি, আমি বোকা দেব না। আমি তেমন টিচার নই, বরং আমার স্টুডেন্টরা প্রেম করলে আমি প্রাউড ফিল করি। আমি হতাশ হয়ে বললাম, আপনি মিথ্যে বলছেন সাইদ ভাই। সাইদ ভাই পাত্তা দিলেন না, দক্ষভাবে মিথ্যে বললেন, ধুর, আমি এসব লাভটাভ আঁকতে পারি না। আমি আগলে সোজা হৃৎপিণ্ড রাখবো, তারপর হৃৎপিণ্ডে তার নামের অক্ষর স্থাপন করব। আমি গম্ভীর মুখ চাহনি নিয়ে বসে থাকলাম। সাইদ ভাই স্পষ্টভাবে মিথ্যে বলছে। কি মিথ্যু! ছোট ছোট চোখে তাকিয়ে বললাম, বোন হিসেবে জিজ্ঞেস করছি সাইদ ভাই, বোনকে বিশ্বাস করে সত্যিটা বলতেই পারেন। সাইদ ভাই বোকা বোকা হাসলেন, কিছু একটা বলার জন্য প্রস্তুতি নিলেন কিছুক্ষণ, তারপর মুখ খুলে সেই কথাটা বলবেন। ঠিক সেই মুহূর্তেই আমার পেছনে কিছু দেখে বদলে গেল ওনার মুখ চাহনি। আমি ঘাড় ঘুরিয়ে তাকালাম, দেখলাম দরজায় দাঁড়িয়ে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছেন মেহরাজ ভাই। ভ্রু উঁচিয়ে সাইদ ভাইয়ের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন ইশারায়। সাইদ ভাই মুহূর্তেই চুপসে গেলেন, দাঁত কেলিয়ে হেসে নিজের সমস্ত দোষ আমার উপর চাপিয়ে দিয়ে বলে উঠলেন, আরে কি যে বলি তোকে, ছাত্রী হলো একটা পিচ্ছি মেয়ে। প্রেম ভালোবাসার বয়স তার। এই বয়সে কাকে না কাকে ভালোবেসে বইতে পড়তে পড়তে কখন জানি লাভ এঁকে তার মধ্যে এম লিখে ফেলেছে। আমি চিন্তা করছি এম দিয়ে কোন কোন ছেলের নাম হতে পারে। 1 মিনিট, তোর নামও তো এম দিয়ে, তাই না মেহরাজ? হ্যাঁ, এম দিয়েই তো। সাইদ ভাইয়ের আকস্মিক ডাহা মিথ্যে কথায় মস্তিষ্কে দাও দাও করে আগুন জ্বলতে লাগলো আমার। ছি, মেহরাজ ভাইয়ের সামনে আমার আত্মসম্মানের আটাও রাখলেন না। আমি কখনোই এমন ইম্যাচিওরিটির মতো লাভ একে ভালোবাসার মানুষের নামের অক্ষর লিখতাম না, জীবনেও না। মেহরাজ ভাই কি ভাবছেন এখন? আমি তার প্রতি দুর্বল? দিনরাত তার কথা ভেবে ভেবে মরে যাচ্ছি আমি। তার কথা ভেবে ভেবে পড়ালেখায় মন বসছে না আমার। বই খাতায় টেবিলে সব জায়গায় ওনার নাম লিখে বেড়াচ্ছি আমি। কথাগুলো ভেবে মেজাজ খারাপ হলো, রাগ লাগলো। মেহরাজ ভাইয়ের মুখের প্রতিক্রিয়া বোঝার জন্য আবারও ঘাড় ঘোরাতেই দেখলাম মেহরাজ ভাই টান টান মুখ করে এক পলক তাকালেন, তারপর পা ঘুরিয়ে চলে গেলেন। আর আমি সেই যাওয়ার দিকে তাকিয়ে থেকে একরাশ জেদ রাগ পুষলাম অন্তরে। আবেগ আর ভালোবাসা দুটো জিনিস, কিন্তু এক নয়। যদি তোর বয়সটা আবেগের, তবে আমার কেন জানি মনে হয়েছে তুই কখনোই অতটা ইম্যাচিওর না যে আবেগে আপ্লুত হয়ে জীবনের সর্বনাশ ঘটাবি। আবেগ আমাদের মুগ্ধ করে, বিফোর করে, যেমনটা আমরা মরীচিকার পেছনে দৌড়াই। আবেগেও আমরা ঠিক সেভাবেই বিফোর হয়ে ছুটে যাই। কিন্তু যখনই দেখি সেটা মরীচিকা, তখনই আমার ভুল ভাঙে। তখনই বুঝতে পারি আমার ধারণা ভুল ছিল। আবেগটাও তেমন। সাময়িকভাবে আমরা আবেগকে ভালোবাসা বলে দাবি করি, তবে একটা সময় পর ঠিকই বুঝতে পারি তাকে বলি আবেগ। আমরা জোনাক পোকার আলো দেখে মুগ্ধ হই, বিভোর হই, কাছে যেয়ে ছুতে চাই যেই জোনাক পোকার আলোকে, কিন্তু আগুনের আলোকে কি ঠিক সেভাবেই ছুতে চাই? আগুনের আলোকে দেখে কি ঠিক সেরকমই মুগ্ধ হই না। ভালোবাসা হলো জ্বলন্ত আগুনের ন্যায় যাতনা। কাউকে ভালোবাসলে নির্দ্বিধায় সেই জ্বলন্ত আগুনে ঝাঁপ দেওয়া যায়, সেই আগুনে পুড়ে দগ্ধ হওয়া যায়। কিন্তু আবেগে তা কখনোই করা যায় না। যদি আবেগ হলো তা আগুনের স্বল্প তাপ অনুভূত হতেই লোপ পায়, আর ভালোবাসায় মানুষ বারংবার দগ্ধ হয়েও ভালোবেসে যায়। এটাই পার্থক্য। বিছানা গুছিয়ে রাখলাম, ঠিক সেই সময় কথাগুলো কানে আসলো। নীরবে শুনে গেলাম সবগুলো কথা, তারপর জিবা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে উঠলাম,
এইসব কথা আমাকে বলার মানে কি মেহরাজ ভাই? মেহরাজ ভাই বুকে হাত গুজে দাঁড়ালেন, বললেন, কথাগুলোর মানে এটাই যে তোর এই বয়সটা যেমন আবেগের, তেমনই জীবনের মেইন পয়েন্টটা হচ্ছে এই বয়সটা। এই বয়সে তুই কতটুকু ভুল করবি, কতটুকু পরিশ্রম করবি, কতটুকু অর্জন করবি, তার সমস্তটুকুর ফলই তোকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। শুধু এই কথাটা মাথায় রাখতে পারবি? মাথা নেড়ে বললাম, পারবো। মেহরাজ ভাই চওড়া করলেন ঠোঁট, নিঃশ্বাস ছেড়ে আবারও বললেন, গুড। নিজের জীবনটা নিজের স্বপ্ন অনুযায়ী সাজানোর জন্য সর্বোচ্চ চেষ্টা কর জ্যোতি। সো কল্ড আবেগ কিংবা রিলেশন এসবের পিছনে সময় ব্যয় না করে নিজের জীবনে ফোকাস কর। সত্যি বলছি, বাস্তবতা কঠিন, ভয়ঙ্কর কঠিন। পরে দেখা যাবে সবকিছুর পেছনেই সময় ব্যয় করলি, কিন্তু নিজের জীবন গুছাতে পারলি না। আমি চুপ থাকলাম। বুঝলাম মেহরাজ ভাই কেন কথাগুলো বলছেন। সাইদ ভাই মানুষটার প্রতি তীব্র বিরক্তি ভর করলো। কি দরকার এত বড় মিথ্যেটা বলে দিলেন উনি? মেহরাজ ভাই সত্যি সত্যি ভাবছেন আমি ওনার প্রতি দুর্বল, আমি ওনার প্রেমে হাবুডুবু খেয়ে সাঁতার কাটছি। ছি, একবার পুকুর ঘাটে চরম অপমান করার পরেও বেহায়ার মতো এখনো আমি ওনাকে ভালোবাসি কথাটা ভেবেই আমার প্রতি ওনার কেমন ধারণা জন্মালো। নির্ঘাত পৃথিবীর সবচেয়ে ব্যক্তিত্বহীন আর বেহায়া মেয়েটা আমায় ভেবে নিয়েছেন উনি। আমি ফোঁস করে শ্বাস ছাড়লাম, স্পষ্ট গলায় বললাম, সাইদ ভাই মিথ্যে বলেছেন, আমি আপনার নামের অক্ষর লিখিনি মেহরাজ ভাই। মেহরাজ ভাই ভ্রু উঁচিয়ে বললেন, আমি তো বলিনি তুই আমার নামের অক্ষর লিখেছিস। জিজ্ঞেস করলাম, তবে এইসব বলছেন যে? মেহরাজ ভাই ছোট্ট শ্বাস ফেলে বলেন, অক্ষর লেখায় কতটুকু কি প্রকাশ পায় জানা নেই, তবে চোখের ভাষাতে অনেক কিছুই বোঝা যায় জ্যোতি। তাই বলছি, অসময়ে অনুচিত বিষয়ের পেছনে সময় না ব্যয় করে পড়াশোনায় মনোযোগ দে। পড়ালেখার বিষয়ে হেলাফেলা করিস না, পরে না হলে আফসোস করবি। মেহরাজ ভাইয়ের কথার মানেটা বুঝতে পেরেই প্রবল অপমানে অপমানিত হলাম আমি। অনুচিত? হ্যাঁ, অনুচিতই তো হবে। অন্যের প্রেমিককে নিয়ে ভাবা অনুচিতই তো হবে। তবে তাই এইভাবে মুখের সামনে বলে অপমান করে কি উনি মহান হয়ে গেলেন? হয়তো হয়ে গেলেন মহান। আমি অপমানে জর্জরিত মুখখানা নিয়ে পিছু ঘুরলাম। মনে মনে প্রতিজ্ঞা করলাম মেহরাজ ভাইকে এবার থেকে শুধুই এড়িয়ে যাব, জীবনের শেষ নিঃশ্বাস অবধি এড়িয়ে যাব। এমনকি চোখ তুলেও ওনার দিকে তাকাবো না আমি। ওনার প্রতি এইটুকু অনুভূতিও আর জমা রাখবো না নিজের মধ্যে। সেদিনকার সেই প্রতিজ্ঞা ভঙ্গ হলো আরো 2 সপ্তাহ পর। এই 2 সপ্তাহ প্রয়োজন ছাড়া মেহরাজ ভাইয়ের সামনে যায়নি। ঘরে পড়লেও দরজা লাগিয়ে পড়েছি, কথা হলেও টুকটাক প্রয়োজনীয় কথা, ব্যাস এইটুকুই। কিন্তু ঝামেলাটা বাঁধালো সীমা আপা। সীমা আপা ওনার গ্রামের বাড়ি যাওয়ার জন্য 1 সপ্তাহে ছুটি নিয়েছেন। সকাল থেকে মেহু আপু আর আমি এই খবরটা জানতাম না। জানা থাকলে রান্নার কাজ অনেকটাই হয়ে যেত এতক্ষণে। জানলাম তখনই যখন মেহরাজ ভাই ঘুম থেকে উঠলেন। কপালে আসা এলোমেলো চুল আর সদ্য ঘুম ভাঙা ফোলা ফোলা চোখে পুরো রান্নাঘরে একবার তাকিয়ে বললেন, সীমা আপা বলেছে 1 সপ্তাহ আসবে না। তোরা কি খাবি বলে ফেল, মুখ ধুয়ে এসবে রান্না করব। আমি আর মেহু আপু দুজনেই চোখ ছোট ছোট করে তাকালাম। মেহু আপু প্রশ্ন ছুড়লেন, কেন আসবে না সীমা আপা? গ্রামের বাড়ি যাবে, তাই ছুটি চেয়েছে। কথাটুকু বলেই থমথমে মুখে আবারও নিজের ঘরে চলে গেলেন। মেহু আপু আমার দিকে তাকিয়ে হাসলেন, বললেন, আজ সবাই বাসায় আছি, আমিও ভার্সিটিতে যাব না। আজ সবাই একসাথে রান্না করি জ্যোতি। মনে আছে তোর ছোটবেলায় চড়ুই ভাতির কথা? সবাই মিলে জমিয়ে রান্না করতাম না তখন? মেহু আপুর কথাতে হালকা হাসলাম। স্মৃতিতে ভেসে উঠল ছোটবেলার সেই প্রাণবন্ত স্মৃতি। মিথি, আমি, মেহু আপু, নাবিলা, নাফিসা সহ সব খুদে বাচ্চারাই উঠোনে ইট দিয়ে চুলা বানানোয় ব্যস্ত হতো। কেউ চাল, কেউ তেল, কেউ বা নুন আনতো। রান্নার দায়িত্বে থাকতো বড় কেউ। আমরা ছোটরা সব সাহায্য করতাম রান্নার কাজে। কেউ কেউ আলু কাটতো, কেউ বা পেঁয়াজ কাটতো। তখন মিথিও থাকতো আমার আশেপাশে। ছোট ছোট তুলতুলে হাত পা নাচিয়ে নেচে নেচে বেড়াতো চারপাশটায়। কি সুন্দর স্মৃতি! ইস, আবারও যদি ফিরে যেতে পারতাম সেই সুন্দর শৈশবকালে, কত সুন্দর হতো। মিথিকেও ফেরত পেতাম তাহলে আবার। পর মুহূর্তে নিজের অবাস্তব ভাবনায় নিজেই হাসলাম। একবার মেহু আপুর দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ আপু, সুন্দর ছিল তখনকার দিনগুলো। অনেক সুন্দর ছিল রে জ্যোতি। এবার বাড়ি গেলে আবারও আগের মতো চড়ুইভাতি করব, কেমন? সুন্দর হবে না? আমি আবারও হাসলাম, বললাম, হ্যাঁ আপু, সুন্দর হবে। মেহু আপু হাসলেন। ততক্ষণে উপস্থিত হলেন মেহরাজ ভাই।
চোখ মুখে আবছা পানির ছোঁয়া, চুলেও পরিপাটি, পরনে কালো টি শার্ট, ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে টান টান বুক করে সোজা হয়ে দাঁড়ালেন উনি। মেহু আপু ঠোঁট চওড়া করে বলে উঠলেন,